ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো ডিএম কোচিং উইথ দেবারতী। আমি দেবারতী তোমাদের আজকে মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টার থেকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে, সেটা হচ্ছে ন্যাশনাল হাউজিং ব্যাংক। তার সঙ্গে আলোচনা হবে আজকে মুদ্রা ব্যাংক এবং লোকাল এরিয়া ব্যাংকস। ঠিক আছে, তো প্রিভিয়াস ক্লাস পর্যন্ত আমরা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অর্থাৎ এক্সিম ব্যাংক অবধি কভার করে ফেলেছি। যারা এখনও প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, সেখানে তোমরা সমস্ত যা যা করানো হয়েছে এখন অবধি সব ভিডিও একেবারে সিরিজ ওয়াইজ সেখানে পেয়ে যাবে পরপর। তোমরা অবশ্যই কিন্তু প্লেলিস্টে চলে যাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দেবে। তার সঙ্গে সঙ্গে ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে একটি লিঙ্ক পাবে যেটাতে ক্লিক করলে তোমরা পৌঁছে যেতে পারবে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে। ঠিক আছে, তাহলে আজকে শুরু করছি আজকের ক্লাস, যেখানে আমরা আলোচনা করছি সবার প্রথমে ন্যাশনাল হাউজিং ব্যাংক। তো ন্যাশনাল হাউজিং ব্যাংক অর্থাৎ এক্ষেত্রে এই ব্যাংকটি প্রথম কবে স্থাপিত হয়েছে সেটা খুব ইম্পর্ট্যান্ট, এবং এটি একটি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ফর হাউজিং। দেখো নামটা থেকে বোঝা যাচ্ছে হাউজিং ব্যাংক, অর্থাৎ হাউস রিলেটেড একটা বিষয় তো ডেফিনেটলি থাকবে। তো দেখা যাক সেই বিষয়টা এক্স্যাক্টলি কী। সবার প্রথম পয়েন্টটা আমরা দেখব, যেখানে বলছে NHB, এটা হচ্ছে শর্ট ফর্ম। ঠিক আছে, ন্যাশনাল হাউজিং ব্যাংকের শর্ট ফর্ম, ওয়াজ সেট আপ অ্যাজ স্ট্যাচুটারি অর্গানাইজেশন in 1988 under the National Housing Bank Act 1987। 87-এর আন্ডারে 88-এ স্থাপিত হয়েছে, অর্থাৎ 87 অ্যাক্ট বললে বলতে হবে 87-এর অ্যাক্ট, এবং এটি স্থাপিত হয়েছে 88-এ অ্যাজ আ স্ট্যাচুটারি অর্গানাইজেশন ইন দ্য বিগিনিং। NHB অর্থাৎ ন্যাশনাল হাউজিং ব্যাংক ইজ অ্যান অ্যাপেক্স ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ফর হাউজিং। হাউজিংয়ের ক্ষেত্রে একমাত্র ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হচ্ছে আমাদের এই NHB অর্থাৎ ন্যাশনাল হাউজিং ব্যাংক। এক্ষেত্রে ন্যাশনাল হাউজিং ব্যাংক হ্যাজ বিন এস্টাবলিশড উইথ অ্যান অবজেক্টিভ, অর্থাৎ কী অবজেক্টিভ ছিল এটা স্থাপন করার পিছনে, টু অপারেট অ্যাজ আ প্রিন্সিপাল এজেন্সি। কী হিসাবে না, প্রিন্সিপাল এজেন্সি হিসাবে, যেটা হচ্ছে টু প্রমোট হাউজিং ফাইন্যান্স ইনস্টিটিউশন বোথ অ্যাট লোকাল অ্যান্ড রিজিওনাল লেভেলস অ্যান্ড টু প্রোভাইড ফিনান্সিয়াল অ্যান্ড দ্য আদার সাপোর্ট ইনসিডেন্টাল টু সাচ ইনস্টিটিউশনস অ্যান্ড ফর ম্যাটার্স কানেক্টেড দেয়ার উইথ। অর্থাৎ এখানে যে বলছে না লোকাল এবং রিজিওনাল লেভেল, অর্থাৎ একেবারে রিজিওনাল অর্থাৎ এলাকাভিত্তিক অঞ্চল হিসাবে টার্গেট করে সেই জায়গাগুলোতে যদি ধরনের কোনো ফিনান্সিয়াল হাউজিং ফাইন্যান্স প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে তারা সেই জিনিসটাকে ফাইন্যান্স করছে। অর্থাৎ মানে কি দেখলাম আমরা, যেরকম আমরা সিডবি দেখছি, IFCI দেখেছিলাম, ঠিক একই রকমই, অর্থাৎ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এর কাজই হচ্ছে আমাদের ফাইন্যান্স করা, যে কোনো ক্ষেত্র সেটাকে ফাইন্যান্স করা। এটা স্পেসিফিক্যালি টার্গেট করে বানানো হয়েছে ফর হাউজিংয়ের ক্ষেত্রে। সেই জন্য এটাকে হাউজিংয়ের রিলেটেড যা কিছু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স প্রয়োজন হয় সেই সব কিছু প্রোভাইড করবে হচ্ছে আমাদের NHB। ঠিক আছে, এবং এটি লোকাল লেভেলে এবং রিজিওনাল লেভেলে এটা প্রমোট করা হচ্ছে, অর্থাৎ যে কোনো ধরনের ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হচ্ছে। NHB রেজিস্টার্স, রেগুলেট অ্যান্ড সুপারভাইজ, অর্থাৎ কী করছে, রেগুলেট করে, রেজিস্টার করে এবং সুপারভাইজ করে সম্পূর্ণ বিষয়টা কী হিসাবে না, হাউজিং ফাইন্যান্স কোম্পানিজগুলোকে। অর্থাৎ HFCs যেগুলো রয়েছে, HFCsের ফুল ফর্ম জিজ্ঞাসা করতে পারে, হাউজিং ফাইন্যান্স কোম্পানিজ। এই সমস্ত কোম্পানিজগুলোকে রেগুলেট করা, সেগুলোকে সুপারভাইজ করা, অর্থাৎ তাদের কাজ তারা ঠিকঠাক মতো করছে কি না সেইগুলোর কাজ হচ্ছে NHBর। কিপ সার্ভিলেন্স, অর্থাৎ দেখাশোনা করা, থ্রো অন সাইট অ্যান্ড অফ সাইট, অন সাইটে গিয়ে কীরকম ধরনের, অর্থাৎ যেখানে ফাংশনটা হচ্ছে এক্স্যাক্ট লোকেশন, সেই লোকেশানে পৌঁছে, এবং অফ সাইট মেকানিজম, অর্থাৎ তার এক্স্যাক্ট যে ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক মতো ফলো হচ্ছে কিনা, সেই সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন হচ্ছে কিনা সেগুলোকেও দেখা। তো সব কিছু হচ্ছে NHB করছে। NHBর হেডকোয়ার্টার কোথায়? দিল্লিতে। NHBকে কে রেগুলেট করে? NHB একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যারা হাউজিং ফাইন্যান্স কোম্পানিজগুলোকে ফাইন্যান্স করছে, রেগুলেট করছে, কিন্তু NHBকে রেগুলেট করছে কে? RBI। এক্ষেত্রে এটাও একটা RBIর আন্ডারে, কোনো একটা ল অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশনের আন্ডারে এটি কিন্তু রেজিস্টার্ড রয়েছে। এখানে বলছে আফটার RBI সোল্ড ইটস স্টেক ইন NHB 2019 সালে NHBর বেশ কিছু শেয়ার RBI সেল করে দিয়েছিল। নাও, খুব ইম্পর্টেন্ট, নাও NHB ইজ নাও 100% ওন্ড বাই গভর্নমেন্ট। এক্ষেত্রে সম্পূর্ণভাবে গভর্নমেন্ট সেই শেয়ার কিনে নিয়েছে, অর্থাৎ RBIয়ের যে হোল্ডিং এতদিন পর্যন্ত ছিল 2019-এর পর থেকে RBIয়ের কোনো হোল্ডিং নেই। এখানে 100% বলছে, অর্থাৎ সম্পূর্ণ হোল্ডিং বর্তমানে এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সরকারের। ইট ওয়াজ ডান বেসড অন দ্য রেকমেন্ডেশন অফ নারাসিম্হা প্যানেল হুইচ স্টেটেড দ্যাট RBI নট টু ওন দোজ এন্টিটিস হুইচ আর রেগুলেটেড বাই ইট। এক্ষেত্রে ব্যাপারটা বুঝতে হবে, ব্যাপারটা এরকম যে
এটা প্রথমত কোনটা কার রেকমেন্ডেশনে হয়েছে? প্রথমত রেকমেন্ডেশন হচ্ছে নারাসিম্হা প্যানেলের মাধ্যমে। কিন্তু সেইখানে নারাসিম্হা প্যানেলে যেটা বলা হচ্ছে যে আরবিআই যেগুলোকে রেগুলেট করে সেই রেগুলেশনের মানে যেই সেক্টরগুলোকে রেগুলেট করছে আরবিআই, সেই সেক্টরগুলোর শেয়ার কিন্তু সম্পূর্ণভাবে আরবিআই হোল্ড করতে পারবে না, এটা নারাসিম্হা প্যানেলের রেকমেন্ডেশনে বলা হচ্ছে। সেই রেকমেন্ডেশনকে ফলো করে 2019 সালে আরবিআই যেটুকু স্টক হোল্ড করে রেখেছিল এনএইচবির, সেটা সেল করে দেয় এবং সেই সেল করা স্টকটা কিনে নেয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যার মারফত সম্পূর্ণ 100% শেয়ার হোল্ডিং হয়ে যায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বর্তমানে ন্যাশনাল হাউজিং ব্যাংকের যদি 100% ওনার জিজ্ঞাসা করে তাহলে উত্তর হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এটা হচ্ছে আমাদের ন্যাশনাল হাউজিং ব্যাংক, ঠিক আছে। হাউজিং রিলেটেড যা কিছু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স প্রয়োজন হয় সেই সব কিছু প্রয়োজন মিটিয়ে দেয় হচ্ছে আমাদের ন্যাশনাল হাউজিং ব্যাংক। এর পরবর্তী টপিক হচ্ছে মুদ্রা ব্যাংক। মুদ্রা ব্যাংক কথাটার একটা ফুল ফর্ম রয়েছে। ফুল ফর্মটা হচ্ছে মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি ব্যাংক, যেটাকে শর্টে বলা হচ্ছে মুদ্রা ব্যাংক। এগুলোর সবগুলোর যে অ্যালফাবেট সেটাকে নিয়ে তৈরি করা হচ্ছে এই মুদ্রা ব্যাংক। এটা সেট আপ হয়েছে কবে? 2015 সালে বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু প্রোভাইড লোনস অ্যাট লো রেটস ইন মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন, যেটাকে MFIs বলা হচ্ছে শর্টে, অ্যান্ড নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো রয়েছে এবং মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন যেগুলো রয়েছে সেগুলোকে অল্প রেটে অর্থাৎ অল্প ইন্টারেস্টে, লো ইন্টারেস্টে লোন প্রোভাইড করার জন্য এই মুদ্রা ব্যাংকে ইন্ট্রোডিউস করা হয়েছে। কত সালে? 2015 সালে, ঠিক। হুইচ দেন প্রোভাইড ক্রেডিট টু MSME। MSME মানে হচ্ছে সেই মাইক্রো যে সমস্ত ছোট ছোট সেক্টর রয়েছে যেগুলো হচ্ছে একেবারে বলতে পারো যে গ্রাউন্ড লেভেলের, অর্থাৎ ভিলেজ লেভেলের, ডিস্ট্রিক্ট লেভেলের, একেবারে গ্রাউন্ড লেভেলে, গ্রাসরুট লেভেলে যে সমস্ত কাজকর্ম হয় বা বিভিন্ন ধরনের ছোটো ছোটো কটেজ ইন্ডাস্ট্রি, সেই সমস্তগুলোকে প্রোভাইড করার জন্য এটাও একটা কিন্তু ফিনান্সিয়াল একটা অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করে। কিভাবে না, লোন প্রোভাইড করে থ্রু লো রেট, অর্থাৎ যেখানে ইন্টারেস্ট রেট কম দিতে হবে। ইন্টারেস্ট রেট কম দিতে হলে তারা লোন নেবে এবং তাদের ডেভেলপমেন্ট প্রোগ্রেস হবে তাদের নিজস্ব কুটির শিল্পগুলোতে, ঠিক আছে। দ্য মুদ্রা ব্যাংক ওয়াজ সেট আপ আন্ডার দ্য প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা স্কিম। এই মুদ্রা ব্যাংক স্থাপিত হয়েছে কোন স্কিমের আওতায়? সেটা হচ্ছে আমরা জানতে পারছি প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা স্কিম, ঠিক আছে। নেক্সট টপিক হচ্ছে পার্সনস এলিজিবল টু বরো ফ্রম মুদ্রা ব্যাংক ইনক্লুড। এর মধ্যে কোন কোন ক্ষেত্রে মুদ্রা ব্যাংক এটা এলিজিবল হচ্ছে? দেখো, পার্সনস কারা এখানে মুদ্রা ব্যাংকের থেকে লোন নিতে পারবে সেটা জিজ্ঞাসা করা হচ্ছে। কারা লোন নিতে পারবে সেটা হবে যে স্মল ইনফ্রাস্ট্রাকচার ইউনিটস, অর্থাৎ যে সমস্ত ছোটো ছোটো যে সমস্ত তোমার ছোটো ছোটো কারখানা শিল্প তৈরি করছে তারা এটা নিতে পারবে, অর্থাৎ স্মল ইউনিটস যেগুলো রয়েছে। সার্ভিস সেক্টর ইউনিটস, শপকিপার্স, ফ্রুট ভেজিটেবল ভেন্ডার্স, সমস্ত ফল ব্যবসায়ী, সবজি বিক্রেতা, সাধারণ ট্রাক অপারেটার্স, ফুড সার্ভিস ইউনিট, যে সমস্ত খাবারের দোকান তৈরি করছে কেউ, তার লোন চাই। রিপেয়ার শুজ, অর্থাৎ মানে মুচি যারা কাজ করে, জুতো রিপেয়ার করে, তাদের জন্য মেশিন অপারেটার, স্মল ইন্ডাস্ট্রি, আর্টিসানস, ফুড প্রসেসর এবং আদার্স ইন রুরাল এবং আরবান এরিয়াস। এখানে কী তাহলে বুঝতে পারলাম আমরা যে রুরাল এবং আরবান এরিয়াতে যা কিছু ছোট ছোট শিল্প আছে, স্বনির্ভর শিল্প, সেই স্বনির্ভর শিল্পগুলো যাতে এগিয়ে যায়, গ্রোথ পায়, একটা ডেভেলপমেন্টের সুযোগ পায়, তাদেরকে ফাইন্যান্সিয়াল একটা অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করার জন্য এই মুদ্রা ব্যাংকে ইন্ট্রোডিউস করা হয়েছে 2015 সালে, তাই তো। তো এই মুদ্রা ব্যাংকের কাজই হচ্ছে লো রেটে, খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি, লো রেটে লোন প্রোভাইড করা। এটা কিন্তু ডাইরেক্ট কোনো ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের একটা ওয়ে আছে সব কিছুর। তো সেটা হচ্ছে মুদ্রা ব্যাংকের কাজ হচ্ছে অল্প রেটে লোন প্রোভাইড করার মাধ্যমে তাদেরকে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করে, ঠিক আছে। এক্ষেত্রে আমরা এরপরে যেটা দেখব সেটা হচ্ছে এই যে প্ল্যান, অর্থাৎ মুদ্রা ব্যাংকে দেখো বলছে ইটস প্রোডাক্টস অফ লোন হ্যাভ বিন নেমড। এই যে লোনের কথা বারবার বলা হচ্ছে, এই লোনটার একটা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এবং সব কটার একটা আলাদা আলাদা নাম আছে। দেখো, এখানে 3টে নামের কথা বলা হচ্ছে। এই মুদ্রা ব্যাংকের দ্বারা যে সমস্ত লোন প্রোভাইড করা হয় তার ক্রাইটেরিয়া অনুযায়ী 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শিশু, আরেকটা হচ্ছে কিশোর, আরেকটা হচ্ছে তরুণ। টু সিগনিফাই দ্য স্টেজ অফ গ্রোথ অফ দ্য বেনিফিশিয়ারি, কার কতটা প্রয়োজন, তার কতটা ইউনিটের কাজ চলছে সেই অনুযায়ী তাকে লোন প্রোভাইড করা হবে, কতটা প্রয়োজন অনুযায়ী তাকে দেখে নিয়ে লোন তাকে দেওয়া হবে। সেই জন্য তার প্রয়োজন অনুযায়ী কতটা লোন দেওয়া হবে সেটা ম্যাটার করছে এই যে প্ল্যানগুলোর মধ্যে। অর্থাৎ শিশুর মধ্যে বলা হচ্ছে যে 50,000 টাকা পর্যন্ত লোন দেওয়া হচ্ছে। কিশোর নামে যেই প্ল্যানটি রয়েছে তার আন্ডারে 50,000 থেকে অধিক এবং 5 লাখের মধ্যে, 50,000 থেকে 5 লাখের মধ্যে যা কিছু লোনের অ্যামাউন্ট সেটা প্রোভাইড করা হচ্ছে আন্ডার কিশোর প্ল্যান। এবং তরুণ প্ল্যানের আন্ডারে বলা হচ্ছে 5 লাখের বেশি এবং 10 লাখের মধ্যে, ঠিক আছে। 5 থেকে 10 লাখ টাকার লোন প্রোভাইড করা হচ্ছে তরুণ স্কিমের মাধ্যমে।
মুদ্রা ব্যাংক অলসো প্রোভাইড রিফাইন্যান্স সাপোর্ট টু আরআরবিস ফর এনহ্যান্সিং দেয়ার লিকুইডিটি কথাটা মাথায় রাখতে হবে, কারণ আরআরবিস যখন আমরা পড়েছিলাম আমরা দেখেছিলাম যে আরআরবির কাজটাও কিন্তু ঠিক একই রকম, তাই না? যে রুরাল এলাকাতে একেবারে রিজিওনাল রুরাল ব্যাংক যেই কারণে এটার নাম হয়েছে, সেই সমস্ত সেক্টরে যে সমস্ত ছোট ছোট এমএসএমইজ রয়েছে বা ছোট ছোট কুটির শিল্প, সেগুলোকে প্রমোট করার জন্য তারা কিন্তু আমাদের লোন দেয়। তো আরআরবির যখন লিকুইডিটির অভাব হবে, অর্থাৎ আরআরবির কাছে হয়তো হিউজ অ্যামাউন্টের লোনের ডিমান্ড আসছে, কিন্তু আরআরবির কাছে, সেই এলাকার আরআরবির কাছে হয়তো অতটা লিকুইড ক্যাশ নেই যে তারা সেটা প্রোভাইড করতে পারে। তো সেরকম পরিস্থিতি সৃষ্টি হলে তখন মুদ্রা ব্যাংক তাকে সেই রিফাইন্যান্স সাপোর্টটা প্রোভাইড করে, অর্থাৎ আরআরবির কাছে যে লিকুইডিটিটা অভাব হচ্ছিল বা ডেফিসিট হচ্ছিল, সেই লিকুইডিটিটা মুদ্রা ব্যাংক প্রোভাইড করে আরআরবিকে। তো এরকম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রিফাইন্যান্স সাপোর্ট প্রোভাইড করছে কাকে? আরআরবিকে মুদ্রা ব্যাংক। তো এই হয়ে গেল আমাদের মুদ্রা ব্যাংক। নেক্সট টপিক আমাদের হচ্ছে লোকাল এরিয়া ব্যাংকস। লোকাল এরিয়া ব্যাংকস হচ্ছে 1996 সালে এটি প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছে। এটাকে শর্টে বলা হয় ল্যাবস, অর্থাৎ লোকাল এরিয়া ব্যাংকস। আর স্মল প্রাইভেট ব্যাংক, এগুলো হচ্ছে ছোটো ছোটো প্রাইভেট ব্যাংকই আমরা বলছি লোকাল এরিয়া ব্যাংকস। এদের ক্ষেত্রেও একই কাজ, যেটা ব্যাংকের কাজ ঠিক একই রকম কাজ, কিন্তু এক্ষেত্রে তাদের যে অ্যাসেট অ্যামাউন্ট সেটা ডেফিনেটলি একটা নর্মাল ন্যাশনালাইজড ব্যাংকের থেকে অনেক কম হবে, ঠিক আছে? এখানে বলা হচ্ছে যে হুইচ প্রোভাইড ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েশন সার্ভিস ইন আ লিমিটেড এরিয়া অফ অপারেশন। ডেফিনেটলি কথাটার মধ্যেই রয়েছে লোকাল এরিয়া ব্যাংকস, অর্থাৎ লোকাল ফাংশন করবে। কোনো একটা রুরাল এলাকাতে বা সেমি আরবান এলাকাতে যদি কোনো একটা ব্যাংকস থাকে, সেটা হচ্ছে আমাদের লোকাল এরিয়া ব্যাংকস, সেই এলাকার জন্যই কিন্তু সেটা কাজ করবে। কম্প্রাইজিং 3 কন্টিজিউয়াস ডিস্ট্রিক্ট, এক্ষেত্রে 3টে ডিস্ট্রিক্ট ম্যাক্সিমাম কভার করতে পারে একটা লোকাল এরিয়া ব্যাংকস, ঠিক আছে? অবজেক্টিভস এক্ষেত্রে বলা হচ্ছে সেটা হচ্ছে অবজেক্টিভস অফ সেটিং আপ ল্যাবস ওয়াজ টু এনেবল মোবিলাইজেশন অফ রুরাল সেভিংস টু মেক দেম অ্যাভেলেবল ফর ইনভেস্টমেন্ট ইন লোকাল এরিয়াস। এক্ষেত্রে লোকাল এরিয়া যে সমস্ত ইনভেস্টার রয়েছে বা সাধারণ মানুষ রয়েছে, তাদেরকে ইনভেস্টমেন্টের কাছে দিকে আকর্ষিত করে নিয়ে আসার জন্য, তাদেরকে এনকারেজ করার জন্য এই যে লোকাল এরিয়া ব্যাংক সেটা কিন্তু কাজ করে। এক্ষেত্রে আরবিআই যে সমস্ত গাইডলাইন ফলো করে দিয়েছে, রুল মানে তোমার ডাইরেক্ট করে দিয়েছে, যেটা ল্যাবকে ফলো করতেই হবে, সেটা আমাদের একটু দেখতে হবে। একটা হচ্ছে প্রথম যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ল্যাব যদি হতে হয়, অর্থাৎ লোকাল এরিয়া ব্যাংক হিসাবে নিজেকে যদি ডিনোট করতে হয়, সেই ব্যাংকের একটা মিনিমাম ক্যাপিটাল, তার অ্যাসেট ক্যাপিটাল থাকতে হবে। সেই ক্যাপিটাল অ্যামাউন্ট হচ্ছে মিনিমাম 5 কোটি। মিনিমাম বলা হয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম যতই থাকুক না কেন, মিনিমাম 5 কোটি হলে সে রিকগনাইজ হবে অ্যাজ আ লোকাল এরিয়া ব্যাংক হিসাবে। প্রোমোটার অফ ল্যাব মে কম্প্রাইজ অফ প্রাইভেট ইন্ডিভিজুয়ালস, এমনটা হতেই পারে, যেহেতু এটাকে স্মল প্রাইভেট ব্যাংকের সঙ্গে বলা হয়ে থাকে, তো এটা হতে পারে যে প্রাইভেট ইন্ডিভিজুয়ালস কিন্তু ডেফিনেটলি একজন ব্যক্তি কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়ালস হতে পারে, অর্থাৎ একজন সাধারণ ব্যক্তি হতে পারে, অ্যাজ আ কর্পোরেট, অ্যাজ আ বিজনেসম্যান সে হতে পারে। এক্ষেত্রে কর্পোরেট এন্টিটিস, ট্রাস্ট অ্যান্ড সোসাইটিস উইথ আ মিনিমাম ক্যাপিটাল কন্ট্রিবিউশন অফ 2 crore। যেই ব্যক্তি এই যে স্মল প্রাইভেট ব্যাংকস বা লোকাল এরিয়া ব্যাংকসের কথা বলা হচ্ছে, তার যে ওনার হবে সে একজন প্রাইভেট ইন্ডিভিজুয়ালস হতে হবে, এবং সেই প্রাইভেট ইন্ডিভিজুয়ালস কিন্তু তার কন্ট্রিবিউশন, তার যে অ্যাসেট মেন যে ক্যাপিটাল, তার মধ্যে 2 কোটি টাকা অ্যাটলিস্ট মিনিমাম তার যে অ্যাসেট কন্ট্রিবিউশন হতে হবে সেই ব্যক্তির, ইন্ডিভিজুয়াল ব্যক্তির, অর্থাৎ ওনারের। এরপরে আমরা দেখব এরিয়া অফ অপারেশন ইজ লিমিটেড টু আ ম্যাক্সিমাম অফ 3 জিওগ্রাফিক্যাল কন্টিজিউয়াস ডিস্ট্রিক্ট। এটার ম্যাক্সিমাম এলাকা, অর্থাৎ যেহেতু লোকাল এরিয়া ব্যাংকস, অর্থাৎ লোকালে কাজ করবে, এই লোকাল মানে কতটা এলাকা আমাদের বুঝতে হবে। এক্ষেত্রে আরবিআই গাইডলাইন্স অনুযায়ী ম্যাক্সিমাম বলছে, খুব বেশি হলে 3টে ডিস্ট্রিক্ট কভার করে একটা লোকাল এরিয়া ব্যাংকস কাজ করতে পারে, এর কমও হতে পারে, ঠিক আছে? এটা ম্যাক্সিমামের কথা বলেছে, ম্যাক্সিমাম 3টে ডিস্ট্রিক্টের জন্য একটা লোকাল এরিয়া ব্যাংকস হতে পারে। To have priority sector lending targets at 40% of the net bank credit, NBC এর ফুল ফর্ম হচ্ছে নেট ব্যাঙ্ক ক্রেডিট। টোটাল ব্যাংকের যে ক্রেডিট হবে তার 40% আমাদের প্রায়োরিটি সেক্টর লেন্ডিং করতে হবে, অর্থাৎ যে সমস্ত ক্ষেত্র প্রায়োরিটি রয়েছে, অর্থাৎ যেগুলো হচ্ছে তোমার যেহেতু এটা রুরাল এলাকার বেশি কাজ করে, সেই জন্য সেই এলাকাতে ডেফিনেটলি অনেক নিড থাকে যেগুলো ফুলফিল করার প্রয়োজন হয়, সেইগুলো হচ্ছে প্রায়োরিটি সেক্টর। ধরো রোড ট্রান্সপোর্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা কোনো এগ্রিকালচার সেক্টরে ইরিগেশন প্রজেক্ট করাতে হবে। তো এরকম ক্ষেত্রে যেগুলো হচ্ছে প্রায়োরিটি সেক্টর বলা হয় এগুলোকে, সেই প্রায়োরিটি সেক্টরগুলোতে অ্যাটলিস্ট তার যে টোটাল ব্যাংকের যে ক্রেডিট হবে, নেট ব্যাংক ক্রেডিট, তার 40% অ্যালোকেট করতে হবে টু দ্য প্রাইভেট সেক্টর। এটা হচ্ছে আমাদের আরবিআই গাইডলাইন্স অনুযায়ী বলা হচ্ছে। 2014 অনুযায়ী আরবিআই পারমিটেড ল্যাবস টু কনভার্টেড ইন্টু স্মল ফাইন্যান্স ব্যাংক, ভীষণ ইম্পর্টেন্ট। এটাকে আরবিআই গাইডলাইন্স বলছে যে 2014 সাল থেকে বলা হচ্ছে একটা লোকাল এরিয়া ব্যাংকস কিন্তু একটা স্মল ফাইন্যান্স ব্যাংক হিসাবে
আত্মপ্রকাশ করতে পারে। স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এক্স্যাক্টলি কি সেটা আমরা পরে আলোচনা করব। তো এটা থেকে এইটুকু বলে দিচ্ছি যে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের কাজও ঠিক সেম ব্যাঙ্কের মতোই, কিন্তু এক্ষেত্রে একটা প্রাইভেটলি এটা চলবে, অর্থাৎ একজন প্রাইভেট ইন্ডিভিজুয়ালের ওনারশিপে এই ব্যাঙ্কের কাজগুলো হচ্ছে একটা নির্দিষ্ট ছোট এলাকার মধ্যে। তো এটাই হচ্ছে আমাদের আরবিআই অনুযায়ী ক্রাইটেরিয়া। এবং এর এক্সাম্পল যদি বলা হয় ল্যাবের, তাহলে হবে হচ্ছে কোস্টাল লোকাল এরিয়া ব্যাঙ্কস লিমিটেড, এগুলো হচ্ছে নাম। ক্যাপিটাল লোকাল এরিয়া ব্যাঙ্কস লিমিটেড, এগুলো হচ্ছে এক্সাম্পল অফ ল্যাব। ঠিক আছে, তো এর সঙ্গে সঙ্গে আমরা ল্যাব অর্থাৎ লোকাল এরিয়া ব্যাঙ্কসও কমপ্লিট করে ফেললাম, এবং এই মেন টপিকগুলো অলরেডি আমরা অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি। নেক্সট ক্লাসে পরবর্তী টপিক দেখব। এই মানি অ্যান্ড ব্যাঙ্কিং চ্যাপ্টারে অনেকটাই কমপ্লিট করে একেবারে শেষ দিকে চলে এসেছি। তাই আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সকলে টেক কেয়ার অ্যান্ড বাই।